গুড মর্নিং সবাইকে। আজ হলো 1 আগস্ট শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শিলচরে ফ্লাইওভার নির্মাণের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে নিতে পাইল টেস্টিং ও সয়েল টেস্টিংয়ের জন্য শুরু হলো মাটি খনন। রাঙ্গিরখাড়ি এলাকায় ভূমি পূজন করেই আনুষ্ঠানিকভাবে মাটি খননের কাজ শুরু করেছে পূর্ত দফতর। শুক্রবার সকাল 9:30টায় ভূমি পূজনের পর উৎসুক জনতার ভিড়ের মধ্যেই পাইল রিগ মেশিন দিয়ে শুরু হয় খনন কার্য। যখন উড়ালপুল তৈরির লক্ষ্যে শহরের রাঙ্গিরখাড়িতে পাইল টেস্টিংয়ের জন্য মাটি খোঁড়া শুরু হয়, তখন আগ্রহভাবে এই দৃশ্য চাক্ষুষ করতে সেখানে জমে ভিড়। তবে পূর্ত আধিকারিকরা জানিয়ে দেন, পাইল টেস্টিং মানে ফ্লাইওভারের নির্মাণ কাজের শুরু নয়, মাটি বহনবার সইতে পারবে কিনা তা যাচাই করে দেখার জন্য এই প্রক্রিয়া। এর জন্য গুয়াহাটি থেকে আনা হয়েছে পাইল রিগ মেশিন। এদিকে সয়েল টেস্টিংও হবে একই সঙ্গে, মাটির পরীক্ষা নিরীক্ষা করে স্থিতি যাচাই করা হবে। তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাইল টেস্ট। এদিন রাঙ্গিরখাড়ির তরণী রোড মোড়ের কাছে ভূমি পূজন করেন পূর্ত বিভাগের কর্মী বিজয় সিং ও তার স্ত্রী সরিতা সিং। তখন উপস্থিত ছিলেন বিভাগের এই মোহিত রঞ্জন দাস, সুমন দাস এবং জেই অমিত দাস। এছাড়াও ছিলেন ঠিকাদার সংস্থা SGCCL এবং ANPL এর আধিকারিক ও কর্মীরা। খনন কার্য তদারকি করে পূর্ত বিভাগের আধিকারিকরা জানান, মাটির বার বহন প্রক্রিয়া যাচাইয়ের প্রাথমিক পর্বে এবার 33 মিটার গভীর পর্যন্ত খননের পর ডালাই দিয়ে তৈরি করা হবে 1200 ডায়ামিটার বেশের পাইল। 350 টন ওজনের ভার সইতে পারবে বলে ডিজাইন করা হয়েছে উড়ালপুলের। তবে পাইল টেস্টিংয়ের সময় 875 টন লোড দিয়ে যাচাই করে দেখা হবে, যাতে এক্ষেত্রে সংশয়ের কোনো অবকাশ না থাকে। তারা এও জানান, সব কিছু ঠিকঠাক থাকলে দুদিনের মধ্যে পাইল টেস্টিংয়ের খনন প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে মাটির নিচে শক্ত পাথরের স্তর বা অন্য কোনো সমস্যা দেখা দিলে কিছুটা বিলম্ব হতে পারে। এক্ষেত্রে খননের পরই ডালাই করে পাইল তৈরির প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। ডালাইয়ের পরপর নির্মাণ কাজের নিয়মমাফিক অপেক্ষা করতে হবে 28 দিন। এর পরবর্তীতে হবে লোড টেস্টিং। হাসপাতাল রোডে সিভিল হাসপাতাল চত্বরে, জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের কার্যালয়ের পাশে এবং উড়ালপুলের গন্তব্যস্থল ক্যাপিটাল মোড়ের অদূরে ডাকবাংলো চত্বরে করা হবে পাইল টেস্টিং। এসব পর্ব উতরে গেলেই শুরু হয়ে যাবে নির্মাণ কাজ। এদিকে পাইল রিগ মেশিন সচল রাখার জন্য অন্ততপক্ষে 13 মিটার জায়গার প্রয়োজন। ফলে রাঙ্গিরখাড়ির রাস্তার কিছুটা অংশের দখল নেবে এই মেশিন, তাই যানজট সৃষ্টি হতে পারে। এদিন রাঙ্গিরখাড়িতে খনন প্রক্রিয়া শুরুর পর ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে এই কাজ চালানোর জন্য তাদের রাস্তার পাশে 9 মিটার অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে প্রয়োজন পড়বে আরও কয়েক মিটার। এ নিয়ে বাস্তুকার সুমন দাস জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ডলের জেরে ডিমা হাসাও জেলার নিউ হারাঙ্গাজা স্টেশনের কাছে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতে এখনও বড় চ্যালেঞ্জের মুখে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। প্রকৃতির প্রতিকূলতার মধ্যেও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও মেরামতির কাজ অব্যাহত থাকলেও রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন 1 ও লাইন 2 পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। গত কয়েকদিনের প্রবল বর্ষণে রেললাইনের নিচের মাটি ধসে ও বসে যাওয়ায় গুরুত্বপূর্ণ এই পাহাড়ি রেলপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শতাধিক রেলকর্মী, প্রকৌশলী এবং আধুনিক যন্ত্রপাতি নিয়ে দিনরাত মেরামতির কাজ চালিয়ে যাচ্ছেন। তবে নতুন করে মাটি ভরাট করার কিছুক্ষণের মধ্যেই তা আবার বসে যাওয়ায় একই স্থানে বারবার পুনরায় কাজ করতে হচ্ছে। ফলে মেরামতির কাজ প্রত্যাশার তুলনায় ধীর গতিতে এগোচ্ছে। শুক্রবার মেরামতির 9ম দিনেও মাটি ভরাট, পাথর ফেলা, ট্র্যাকের ভিত্তি শক্তিশালী করা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কাজ জোর কদমে চলে। পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির জল দ্রুত নিষ্কাশনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে। যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ না করে আপাতত নিউ হারাঙ্গাজাও স্টেশনের লাইন 3 দিয়ে কঠোর নিরাপত্তা বিধি মেনে ট্রেন পরিচালনা করা হচ্ছে। প্রতিটি ট্রেনকে নির্ধারিত গতিসীমা অনুসরণ করতে হচ্ছে এবং ট্র্যাক পরীক্ষা শেষে তবেই চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। বিশেষ করে রাতের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, যাত্রী নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা হবে না। ক্ষতিগ্রস্ত লাইন সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত সেখানে ট্রেন চালানো হবে না। পরিস্থিতির কারণে কয়েকটি ট্রেন বাতিল,
আংশিক বাতিল অথবা পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চলাচল করছে। এছাড়া 2 আগস্ট পর্যন্ত দুর্লভচূড়া গুয়াহাটি দুর্লভচূড়া এবং শিলচর গুয়াহাটি শিলচর যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এনএফরেল। অপরদিকে সাম্প্রদায়িক হিংসার কবলে নেপাল, মৃত 3, একাধিক জেলায় জারি কারফিউ। নেপালের সুনসারি জেলায় শুরু হওয়া সাম্প্রদায়িক অশান্তি ক্রমেই একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুনসারি সহ সিরাহা, পারসা, সপ্তরি এবং দনুসা জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে প্রশাসন। এখনও পর্যন্ত এই সংঘর্ষে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু সাধারণ মানুষ এবং নিরাপত্তারক্ষী। পরিস্থিতি সামাল দিতে নেপাল পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী এবং নেপালের সেনাবাহিনীকে ব্যাপক সংখ্যায় মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে। প্রশাসন জানিয়েছে, জনতাকে নিয়ন্ত্রণে প্রথমে খাদানে গ্যাস ও লাঠিচার্জের মতো ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের আলোচনা চালিয়ে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে। এই অশান্তিতে বিভিন্ন এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। একই সঙ্গে গুজবে কান না দেওয়া এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে। গত 26 জুলাই সুনসারি জেলায় 2 সম্প্রদায়ের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে 24 বছরের ওম প্রকাশ মেহতার মৃত্যু হয়। একই ঘটনায় গুরুতর আহত 20 বছরের জয়প্রকাশ মেহতা চিকিৎসাধীন অবস্থায় পড়ে মারা যান। সর্বশেষ বৃহস্পতিবার সিরাহা জেলায় সংঘর্ষ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে 17 বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিরাপত্তা সূত্রের খবর, সংঘর্ষে 2 জন উপ পুলিশ সুপার সহ অন্তত 22 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। অপরদিকে স্কুল থেকে পলির স্তূপ সরানোর অর্থ পড়ুয়াদের ক্ষয়ক্ষতির সমীক্ষা। বন্যার জল দুয়ে নিচে উজানের 3 জেলার শিক্ষাদানের ব্যবস্থা। কয়েক হাজার স্কুল পলিমাটিতে ডেকেছে। ছাত্রছাত্রীদের বইপত্র, ইউনিফর্ম কিছুই আর নেই, সব দুয়ে নিয়ে গেছে বানের জল। এই পরিস্থিতিতে রাজ্যে গরমের ছুটি শেষ হয়ে গেলেও শিবসাগর, চোরাইদেব ও যোরহাটে স্কুল খোলায় চ্যালেঞ্জ হয়েছে সরকারের পক্ষে। তাই 9 আগস্ট থেকে স্কুল খোলার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে শিক্ষা বিভাগ। স্কুল থেকে কাদামাটি সাফ করা, পড়ুয়াদের হাতে বই, ইউনিফর্ম তুলে দেওয়া হবে এর আগেই। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, শিবসাগরে 550 স্কুল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। চোরাইদেব জেলায়ও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর স্কুল। কাদা ঢুকেছে স্কুল ভবনে, ফলে কাদা সরিয়ে স্কুল খুলতে হবে। স্কুল ভবন থেকে কাদা সরানোর জন্য স্কুল পিছু দেওয়া হবে 2-3 লক্ষ টাকা করে। তাই কোন কোন স্কুলে কাদা ঢুকেছে এর সমীক্ষা করা হচ্ছে। শিক্ষা বিভাগের পক্ষ থেকে চালানো হচ্ছে সমীক্ষা। সেই তথ্য হাতে আসার পর আগামী 5-6 আগস্ট থেকে টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, বন্যা কবলিত 3 জেলায় 9 আগস্ট থেকে স্কুল খোলার টার্গেট নেওয়া হয়েছে। এর আগে স্কুল থেকে কাদা সরানো হবে। তবে বন্যায় কিছু কিছু স্কুল ভবনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সব তথ্য সামনে আসার পর প্রয়োজনে বন্যা বিধ্বস্ত জেলায় স্কুল খোলার দিন আরও পিছিয়ে দেওয়া হবে। না হলে পাশের কোনো স্কুলে একই সঙ্গে ছাত্রছাত্রীদের পাঠদানের ব্যবস্থা করা হবে। কারণ শিবসাগর ও চোরাইদেব জেলা স্কুলের সংখ্যা প্রচুর, ঘনত্ব বেশি। তাই কাছের কোনো স্কুলে পাঠদান চালাতে তেমন অসুবিধা হবে না, জানান মুখ্যমন্ত্রী। অপরদিকে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানের পথে বড় পদক্ষেপের দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণা অনুযায়ী গাজায় অসামরিক প্রশাসন গঠনের লক্ষ্যে সম্পূর্ণ অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে হামাস এবং গাজার অন্যান্য সশস্ত্র সংগঠন। একই সঙ্গে সমঝোতা কার্যকর হলে গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, ওই সমঝোতা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ঐতিহাসিক সাফল্য। তার দাবি, হামাস অস্ত্র সমর্পণ করলেই গাজা থেকে সরে যাবে ইসরায়েলি বাহিনী। এরপর নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠন করে গাজার আইন শৃঙ্খলার দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়া হবে। এই সমঝোতা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য মিশর, কাতার এবং তুরস্ককেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। যদিও ট্রাম্পের এই ঘোষণার পর এখনও পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার
আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে হামাসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, অস্ত্র সমর্পণ এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহার দুই বিষয়ে নীতিগত ঐক্যমত্য হয়েছে। তবে এই প্রক্রিয়া কবে থেকে শুরু হবে বা কতদিনের মধ্যে সম্পূর্ণ হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো সময়সূচি প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, বর্তমানে কাগজে কলমে সংঘর্ষ বিরতি বলবৎ থাকলেও গাজার সহিংসতা পুরোপুরি থামেনি। বৃহস্পতিবারও ইসরায়েলি হামলায় 2 শিশুসহ 4 জনের মৃত্যুর খবর মিলেছে। ফলে ঘোষিত সমঝোতা বাস্তবে কত দ্রুত কার্যকর হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এর আগে হামাস জানিয়েছিল তারা গাজার প্রশাসনিক ক্ষমতা থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। 2 দশক আগে নির্বাচনে জয়ী হওয়ার পর প্রতিদ্বন্দ্বী সংগঠন ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় হামাস। তারপর থেকেই গাজায় তাদের শাসন চলছিল এবং একাধিকবার ইসরায়েলের সঙ্গে সশস্ত্র সংঘাতে জড়িয়েছে সংগঠনটি। এবার অস্ত্র সমর্পণ ও ক্ষমতা ছাড়ার সিদ্ধান্তের মাধ্যমে নতুন রাজনৈতিক পর্বের সূচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। এখন নজর, এই সমঝোতা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ কতটা প্রশস্ত করতে পারে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।